ঢাকার ব্যস্ত রাস্তাগুলো ছেড়ে আমরা রওনা হয়েছিলাম এক শান্ত নীল আর সবুজে মোড়ানো জায়গার খোঁজে। আর সেটি হলো সুনামগঞ্জ। কেউ বলে বাংলার ভেনিস, কেউ বলে জলের উপর ভাসমান স্বপ্ন। কিন্তু আমরা গিয়েছিলাম আমাদের চোখে সত্যি কতটা স্বপ্নময় সেটা দেখতে। ঢাকা থেকে ন্যাশনাল হাইওয়ে 1 ধরে রওনা করেও কনভার্টেড হয়ে যায় পরবর্তীতে ন্যাশনাল হাইওয়ে 2-তে। আর এই রুটটি যেহেতু 2 লেনের, এই 2 লেনের রাস্তাতে কেমন ছিল ভ্রমণ অভিজ্ঞতা, এবং সকালের আলো ফোটার সাথে সাথে চারিদিকে সবুজের সমারোহ এবং রাস্তার দুধারে বৃষ্টি এবং পানির এক রোমাঞ্চকর মিলন মেলা, সবকিছু দেখতে দেখতে পৌঁছে গেলাম সুনামগঞ্জে। বৃষ্টির স্নাত স্নিগ্ধ সকালের সৌন্দর্য এবং নীল জলরাশির মায়া উপভোগ করতে ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপার বাসের সাথে রওনা করা যাক সুনামগঞ্জের পথে। দেখেছি তোমায় মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমি রয়েছি মোটামুটি আপনারা দেখলে বুঝতে পারবেন আরামবাগে রয়েছি। আর আজ ভ্রমণ শুরু করছি মূলত ঢাকা থেকে হাওর বেষ্টিত অঞ্চল সুনামগঞ্জের উদ্দেশ্যে। তবে সুনামগঞ্জে বর্তমানে 2টা কোম্পানি স্লিপার বাস চলাচল করে, একটা হলো বেঙ্গল পরিবহন আর সম্প্রতি নতুনভাবে চালু করেছে ইম্পেরিয়াল এক্সপ্রেস। আর এই ইম্পেরিয়াল এক্সপ্রেসের একটা ফুল স্লিপার বাসে আজ রওনা করছি ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে। তবে আমার বাসের সময় আরামবাগ থেকে রাত 11টা। তবে চলুন শুরু করা যাক আজকে ঢাকা থেকে সুনামগঞ্জের ভ্রমণ। দেখা যাক, যদিও শুনেছি এই রাস্তাটা 2 লেনের আর এই রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, তবে দেখা যাক পুরো রাস্তার ভ্রমণ অভিজ্ঞতাটা কেমন হয়। পুরো রাস্তার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার উদ্দেশ্যেই মূলত যাচ্ছি ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে। ইম্পেরিয়াল এক্সপ্রেসে শুধুমাত্র স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে সুনামগঞ্জে তা কিন্তু নাই। এই ইকোনমি ক্লাস বাস এবং আনকাইয়ের যে বিজনেস ক্লাস সিরিজের বাস রয়েছে, সবগুলো বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে ঢাকা সুনামগঞ্জ রুটটিতে। আমি যেহেতু আরামবাগে রয়েছি, আর তাই চেষ্টা করলাম আরামবাগের ইম্পেরিয়াল এক্সপ্রেসের কাউন্টারটি দেখানোর জন্য। যথেষ্ট সাজানো গোছানো, তবে প্রচুর পরিমাণে মানুষের চাপ ছিল। মূলত আরামবাগে রাতের বেলায় সবচেয়ে বেশি মানুষের চাপ হয়। আর বাম পাশে যে বাসটিকে দেখতে পাচ্ছেন, এই বাসটি মূলত আজ আমার ভ্রমণ সঙ্গী। ঢাকা থেকে রাত 11টায় এই বাসটিতেই আমি রওনা হব সুনামগঞ্জের উদ্দেশ্যে। তবে যদিও রাত 11টায় বাসটি ছাড়ার কথা ছিল, বাসটি ছেড়েছে প্রায় 20 থেকে 25 মিনিট লেট করেই। কেননা 3 জন যাত্রী আসতে বেশ ভালোই লেট করছিল, মূলত একটা গ্রুপের যাত্রী ছিল তারা। আমাদের বাসের আজকের পুরো ভ্রমণ পথে এই 3 জনই আমাদেরকে খুব আরামের সাথে নিয়ে গেছে ঢাকা থেকে সুনামগঞ্জে। বাসের ভেতরের দিকে লাইটিং, পুরো লাইটিংটা এতটাই সুন্দরভাবে করা হয়েছে, মনে হচ্ছে মোটা একটা বিলাসবহুল লঞ্চের মধ্যে আছি। পুরো বাসের ভিতরে এরকম একই রকমের লাইট রাখা আছে, তবে লাইটটা ব্লু কালারের হওয়াতে ভেতরের পরিবেশটা বেশ ভালোই দেখা যাচ্ছে। এই জায়গাতে মূলত ডাবল কেবিন রয়েছে। ডাবল কেবিন আর সিঙ্গেল কেবিনগুলো একরকমই। প্রত্যেকটা কেবিনে আপনি বালিশ, কোল বালিশ এবং ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা পাবেন। আর এই হলো আমার কেবিনটা। ঠিক পায়ের দিকটাতে এরকম জুতা রাখার জন্য শু বক্স রয়েছে। ঠিক উপরের দিকে এসির ভেন্ট আছে এই জায়গাতে। আর একটু সামনের দিকে ঠিক এই জায়গাতে এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি একটা স্পিকারের ব্যবস্থাও রয়েছে। মূলত গাইড সাহেব যে অ্যানাউন্সমেন্টগুলো করবে সেগুলো এটির মাধ্যমে আপনি শুনতে পারবেন। আর ঠিক পায়ের এই জায়গাতে একটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রাখা আছে। আর এদিকে একটা বালিশ আছে, যদিও এটা সিঙ্গেল কেবিন, এখানে কোনো কোল বালিশের ব্যবস্থা নেই। সিটের মধ্যে এই জায়গাতে একটা পিলো রয়েছে, তবে এই সিটগুলো একটু বাঁকা, যার কারণে মোটামুটি ফ্ল্যাট বেডের মতো যে আরাম ওই রকমটা পাওয়া যাবে না। আর ঠিক এই জায়গাতে একটা মোবাইল চার্জিং পয়েন্টের ব্যবস্থা আছে, আর এখানে মোবাইল হোল্ডারের ব্যবস্থা রয়েছে। আর এখানে একটা লাইট রয়েছে, মূলত কেবিনের লাইট বলা যায় এটিকে। আর কেবিনের 2 পাশে মোটামুটি পর্দা রাখা আছে। রাত 11টায় ইম্পেরিয়াল এক্সপ্রেসের এই বাসটি ছাড়ার কথা থাকলেও এখন 11টা 20, এখন পর্যন্ত ছাড়েনি। না ছাড়ার কারণ হচ্ছে বাসে এখনও কয়েকজন প্যাসেঞ্জার আসেনি, তার কারণে একটু লেট হচ্ছে। আর আজ আমার যে সিটটি মূলত আমি বলতে পারেন চাকার উপরে রয়েছে, অর্থাৎ আপার ডেকের I1 সিটটাতে রয়েছি। শেষ মুহূর্তে টিকিট কেটেছি, যার কারণে সিট পাইনি। আর এটা একটি সিঙ্গেল কেবিন পেয়েছি। আর মূলত সিলেট রুটটি বা সুনামগঞ্জ রুট যেটাই বলেন না কেন, এই রুটগুলো আসলে 2 লেনের রাস্তা। আর এই রাস্তার কাজ চলছে, রাস্তার অবস্থা খুব একটা ভালো না। তবে বাসের ভেতরে এখন পর্যন্ত কন্ডিশন বেশ ভালো। তবে রাস্তায় অর্থাৎ সিলেট রুটে বা সুনামগঞ্জ রুটে ঢোকার পরে বোঝা যাবে আসলে কী কন্ডিশন। রাস্তাঘাট ভাঙাচোরা থাকলেও এই সিটগুলোতে, অর্থাৎ পেছনের দিকে যে সিটগুলো, এই সিটগুলোতে কীরকম ঝাঁকি হয় বা কীরকম জার্কিং হয়, এইটা আসলে সবার জন্য এই সিটগুলা কীরকম কমফোর্টেবল এই রুটের
সেটা আসলে তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওতে। আমার সাথে থাকার চেষ্টা করেন। আমি চেষ্টা করব ঢাকা থেকে সিলেট বা ঢাকা থেকে সুনামগঞ্জ পুরো রাস্তাটা আপনাদের দেখানোর জন্য, এবং এই সিটে ভ্রমণ করা অর্থাৎ স্লিপার এই বাসগুলোতে কীরকম ভ্রমণ করে আরাম পাওয়া যায় সেটাও বলার চেষ্টা করব। তবে যদিও এখন সুনামগঞ্জে 2টি কোম্পানি স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে, একটি বেঙ্গল পরিবহন আর একটি হচ্ছে এই ইম্পেরিয়াল এক্সপ্রেস। ইম্পেরিয়াল এক্সপ্রেস সদ্য চালু করেছে, অর্থাৎ এই মাসের অর্থাৎ জুনের 19 তারিখে তারা সর্বপ্রথম ট্রিপ চালু করেছে। এই রুটে তারা বর্তমানে স্লিপার বাস, আনকাইয়ের বিজনেস ক্লাস বাস এবং ইকোনমি ক্লাস এসি বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে। আর তাদের যাত্রী সেবার মানও মোটামুটি ভালো, যার কারণেই আমি আসলে বেঙ্গলের টিকিট না নিয়ে ইম্পেরিয়ালেই নিলাম। তো দেখা যাক পুরো ভ্রমণটা কেমন হয়। আমি চেষ্টা করব পুরো ভ্রমণটাই আপনাদের দেখানোর জন্য। সময় রাত 11টা 28, আর নটরডেম কলেজের গেট থেকে আমার বাসটি মাত্র রওনা হলো সুনামগঞ্জের উদ্দেশ্যে। আমাদের বাস মোটামুটি আরামবাগ যে বাস পয়েন্ট বলা যায়, মূলত আসলে যেই জায়গা থেকে কুমিল্লার বাসগুলো ছাড়ে বা লাল সবুজের কাউন্টার রয়েছে ওই জায়গা থেকে ইউটার্ন নিল। তো আমার বাসটি ছেড়েছিল নটরডেম ইউনিভার্সিটি যে তার গেট থেকে। বাস ইউটার্ন নিয়ে এখন আবারও আরামবাগের দিকে গেছে, তবে আরামবাগ হয়ে আমরা বেরিয়ে যাব সামনের দিকে। যারা মোটামুটি 5 ফিট 10 বা 6 ফিটের মতো, তারা আমার মনে হয় খুব আরামে এই কেবিনগুলোতে ভ্রমণ করতে পারবে, কেননা আমি মোটামুটি 5 ফিট 10, তো আমার এখন পর্যন্ত পা হচ্ছে একদম শেষ বর্ডারে লাগেনি। তো আমার কাছে মনে হচ্ছে যারা লম্বা তারা একটু আরামে ভ্রমণ করতে পারবে। তবে যারা একটু বেশি মোটা সোটা তাদের জন্য আসলে সিঙ্গেল কেবিনগুলো না, কারণ আমি একটু চওড়া, যার কারণে আমার মোটামুটি কমফোর্টেবল। তবে যারা বেশি মোটা তাদের জন্য অনেকটা কনজাস্টেড হয়ে যাবে, তাদের জন্য আসলে ডাবল কেবিনগুলো নেওয়াটাই বেস্ট হবে আমার মনে হয়। আর ইতিমধ্যে আমার বাস কিন্তু ছেড়ে দিয়েছে আরামবাগ থেকে, আর মোটামুটি বলা যায় বৃহস্পতিবারের কারণে রাস্তায় একটু জ্যাম রয়েছে, যার কারণে একটু সময় লাগছে এগোতে। একে তো বৃহস্পতিবার, যার কারণে রাস্তাতে প্রচুর জ্যাম এবং অনেক পরিমাণ মানুষ যাচ্ছে আজ ট্যুরিস্ট স্পটগুলোতে। আর যেই সব ট্যুরিস্ট স্পটগুলো বর্তমানে বাংলাদেশে চালু রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় কক্সবাজার। আর সুনামগঞ্জে যেহেতু সিজন চলছে এখন, তাই অনেকগুলো কোম্পানি নর্মালি হচ্ছে ট্রিপের পাশাপাশি রিজার্ভ বাসও পাঠাচ্ছে। স্ক্যানিয়ার এই বাসটিও আজ যাচ্ছিল সুনামগঞ্জের উদ্দেশ্যে। রাত 11টা 28-এ নটরডেম কলেজের গেট থেকে বাসটি ছেড়েছিল, তবে ইউটার্ন নিয়ে আবারও মূল কাউন্টারের সামনে আসে। সেখানে আরও প্রায় 15 মিনিটের মতো দেরি হয়। পরবর্তীতে যখন বাসটি ছাড়ে তখন রাত 11টা 53 নাগাদ আমরা উঠে যাই মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে। যাত্রী আছে 11টা 57 বাজে ঘড়ির কাঁটা, অর্থাৎ 12টা বেজে গিয়েছে। আর এই মুহূর্তে হানিফ ফ্লাইওভার অতিক্রম করছি, যদিও আমরা ঢাকা থেকে বের হতে বেশ খানিকটা সময় নিয়ে নিয়েছি। আজ ফ্লাইওভারের টোল দিয়ে বেরোতে আমাদের 1 মিনিটের মতো সময় লেগেছে। মানে নর্মালি হচ্ছে মার্সিডিজের গাড়িগুলোকে ইন্ডিয়াতে বলা হচ্ছে ভারত বেঞ্চ, ও বাংলাদেশ বেঞ্চ বানাইছে, আবার লেল্যান্ডের। ওইটাও কিন্তু 180, ওইটাও কিন্তু 180 প্রাইস। ফ্লাইওভার থেকে বের হবার পরে বাম দিকে খুব একটা বাসের চাপ না থাকলেও ডান দিকে বেশ ভালোই জ্যাম রয়েছে। অর্থাৎ যে পরিমাণ জ্যাম দেখছি মনে হচ্ছে এই জায়গা থেকে আরামবাগ বা ঢাকার ভেতরে প্রবেশ করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, এত পরিমাণ গাড়ির চাপ ছিল। আপনারা কিন্তু আগে গেছিলেন না, আপনারা না জানালে আর কি লোক আছে। আরামবাগ থেকে বের হতে আজ বেশ ভালোই সময় লেগে গিয়েছে। আর এখন ঘড়ির কাঁটা রাত 12টা 10। এই মুহূর্তে আমরা রয়েছি চিটং রোডে। আজকের আমাদের বাসের এই কাউন্টার থেকেও বেশ কয়েকজন যাত্রী ছিল, তবে আমরা যে বাসটিতে যাচ্ছিলাম এই বাসে আজ 17 জনের একটা বড় গ্রুপ যাচ্ছিল, যার কারণে বাসের ভেতরে বেশ ভালোই নয়েজ ছিল, কারণ পুরোটা রাস্তায়
তারা বেশ হই হুল্লোড় করতে করতে গিয়েছে, যার কারণে অনেকেরই আসলে ঘুমের ব্যাঘাত ঘটেছে এবং তারা অনেকগুলো জায়গাতে বাসটাকে দাঁড় করিয়ে ওয়াশরুমে গিয়েছে, পানি কিনেছে, এরকম অনেকভাবে আমাদের সময়ের লস হয়েছে আজ। এই যন্ত্রণা হয়তো ভালো লাগে না, ঝামেলা বেরোয় এই মুহূর্তে আমি রয়েছি কাঁচপুর ব্রিজের উপরে, আর এই কাঁচপুর ব্রিজ থেকে সুনামগঞ্জের দূরত্ব 254 কিলোমিটার। আর এই পথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে, গুগল ম্যাপস দেখাচ্ছে প্রায় 6 ঘন্টা 27 মিনিটের মতো। সময় এখন রাত 12টা 18, আর এই মুহূর্তে আমরা কাঁচপুর ব্রিজ থেকে হাতের বাম দিকে ঢুকে গেলাম। অর্থাৎ আমরা রওনা হয়েছিলাম N1 ধরেই, তবে আমরা কাঁচপুর এসে N2 এর দিকে প্রবেশ করলাম। ভৈরব, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ এইসব এলাকাতে যেসব বাসগুলো বা যেসব যানবাহনগুলো চলাচল করে তারা সবাই মূলত কাঁচপুর ব্রিজ থেকে হাতের বাম দিকে মোড় নেয়। বারোটা 33 মিনিটে আমাদের বাস আবারও বিরতি দেয়। মূলত ওই যে বলেছিলাম 17 জনের একটা গ্রুপ ছিল, ওই গ্রুপের আরও একজন প্যাসেঞ্জার বাকি রয়েছে। 7 থেকে 8 মিনিট অপেক্ষার পরে সেই প্যাসেঞ্জার আসেন। এরপরে আবারও রওনা শুরু করি, তবে এইবার আমরা আর ব্রিজের উপর দিয়ে না যাই, ব্রিজের নিচ দিয়ে চলে যাই। আমার এটাই আমারে জানতে নিতে বলছে কি 7টার ভিতরে আমারে কিন্তু সুরমা ব্রিজ নামাইবে ঠিক আছে, ভোর 7টায় চলে যাবে। ঢাকা, সিলেট, ঢাকা, সুনামগঞ্জ অথবা সিলেট বিভাগের যেই জেলাগুলো রয়েছে সবগুলোতে মূলত 2 লেনের রাস্তা, আর এই 2 লেনের রাস্তাতে গাড়ির চাপ একটু বেশি। মোটামুটি ট্রাক, প্রাইভেট গাড়ি বা বাসের বেশ ভালো চাপ থাকার কারণে বাসের গতি খুব একটা বেশি ছিল না। নরসিংদীর কাছাকাছি রয়েছে, আর এই মুহূর্তে গ্রিন লাইনের ম্যানের একটি রিপেইন্টেড বাস বেশ ভালো গতিতে আমাদের ওভারটেক করে এগিয়ে যায়। আমার কথায় কিছুক্ষণ আগে একটু ভুল ছিল, আমি বলেছিলাম নরসিংদীর কাছাকাছি। বেসিক্যালি আমরা নরসিংদী জেলাতে রয়েছি, আর এই মুহূর্তে 5 দোনা অতিক্রম করলাম। রাস্তায় ছোট ছোট গাড়িগুলোর জন্য আর মূলত 2 লেনের রাস্তার কারণে বেশ ভালোই গাড়ির চাপ রয়েছে, যার কারণে বাস বেশি গতিতে এগোতেও পারছে না। যেহেতু বাস এই মুহূর্তে নরসিংদীর কাছাকাছি রয়েছে, আর আমরাও আসলে বড় ধরনের জ্যামের মধ্যে পড়িনি, চলুন এই গ্যাপের মধ্যেই বাসের যারা স্টাফ রয়েছে তাদের সাথে একটু পরিচিত হয়ে আসা যাক। আমি মোহাম্মদ কাবিল ইসলাম, এমপিএল এক্সপ্রেসে দীর্ঘদিন যাবৎ জব করছি এখানে। পরিবহন সেক্টর তো আপনার প্রায় আজকে 22 বছর রানিং হচ্ছে। আর ইম্পিরিয়াল এক্সপ্রেস কত বছর আছেন? এমপিএল এক্সপ্রেসে 2 বছর, 2 বছর এরকম। আমি মোহাম্মদ জসিম, ইম্পিরিয়াল এক্সপ্রেসের গাইড। আজকে কোচ নাম্বার 151 নিয়ে যাচ্ছি সিলেট সুনামগঞ্জ। সেন্ট মার্টিন পরিবহনে ছিলাম 3 বছর, এখানে 2 মাস। ইম্পিরিয়াল এক্সপ্রেসে 2 মাস। মোহাম্মদ খোকন, আমি পরিবহন সেক্টরে 30 বছর ধরে আছি প্রায়, আর ইম্পিরিয়াল এক্সপ্রেসে প্রায় বছর 2 ধরে আছে আর কি, চাকরি করতেছি।
নরসিংদী পার হওয়ার পরে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে নন এসি এবং হুন্দাই অথবা ম্যানের যে বাসগুলো রয়েছে ওই বাসগুলোর তুলনায় স্লিপার বাসগুলো এই রাস্তায় অনেকটাই কাবু। কেননা ওই বাসগুলো দ্রুত গতিতে এসে আমাদেরকে ওভারটেক করে আবার সামনে বেরিয়ে যায়, কেননা ওই বাসগুলো আসলে সিঙ্গেল ডেকের। আর এই স্লিপার বাসগুলো হাই ডেকের হবার কারণে এই বাসগুলো বেপরোয়া গতিতে এগোতেও পারে না। আর এই বাসগুলোতে যেহেতু মানুষজন একটু আরামের জন্যই ভ্রমণ করে, তাই এই বাসগুলো যথেষ্ট আস্তে ধীরেই চলাচল করে বলা যায়। সময় এখন রাত 2:05 আর এই মুহূর্তে আমরা রয়েছি ভৈরবের একেবারে কাছাকাছি। আমরা এখন প্রবেশ করছি জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। মূলত আজকের যাত্রাপথের বিরতি এই জায়গাতেই। হোটেলে প্রবেশ করার সাথে সাথে ইম্পেরিয়ালের আনকাই স্লিপার বাস ছাড়াও সেজুদি ট্রাভেলসের স্লিপার বাস এবং বেঙ্গল পরিবহনের স্লিপার বাসের দেখা পেয়ে যাই। চলুন হোটেলের ভেতরের দিকে প্রবেশ করা যাক। হোটেলটা বেশ সুন্দর এবং সাজানো গোছানো এবং বেশ ভালো বড় পরিসর রয়েছে। তবে এই জায়গাতে প্রবলেম হলো যখন অনেকগুলো বাস একসাথে প্রবেশ করে, এই হোটেলের যারা স্টাফ রয়েছে তারা সার্ভিস দিতে ব্যর্থ হয়ে যায়। আমরা হালকা খাওয়া দাওয়া শেষ করে কফি নিয়ে বেরিয়ে যাই হোটেল থেকে। বর্তমানে সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন, এই বাসটি দেখতে সেন্ট মার্টিন পরিবহনের মার্সিডিজ বেঞ্জের বাসের মতো দেখতে হলো। মূলত এই বাসটি কিন্তু মার্সিডিজ বেঞ্জের না, এই বাসের চেসিস হলো টাটা। তবে এই বাসের বডির পেইন্ট এবং বডিও নির্মাণ করেছে অনেকটা সেন্ট মার্টিন পরিবহনের মার্সিডিজ বেঞ্জের বাসের মতোই। তাই আসলে অনেকেই অবাক হবেন এবং ভুল করতে বাধ্য হবেন। এই জায়গাতে আমি এর পূর্বেও একবার যাত্রা বিরতি দিয়েছিলাম। মূলত আমি যখন বছর 2 আগে গ্রিন লাইনের বাসে ঢাকা ফিরছিলাম সেই মুহূর্তে। তবে এই হোটেলে যাত্রা বিরতিতে যা বুঝতে পারলাম, সিলেট বা সুনামগঞ্জে চলাচল করা যেসব এসি বাসগুলো মোটামুটি 90% এসি বাসই এই জায়গাতে বিরতি দিয়ে থাকে। তবে একটু অবাক হয়েছিলাম, কেননা শ্যামলী এনার ট্রাভেলস হুন্দাই বাস পরিচালনা করছে সিলেট এবং সুনামগঞ্জ রুটে। এছাড়াও সেন্ট মার্টিন সিভিউ, সেজুদি ট্রাভেলস, ইম্পেরিয়ালের আনকাই ইকোনমি ক্লাস এসি এবং স্লিপার বাসগুলো বর্তমানে সুনামগঞ্জে চলছে। মূলত এই সময় সুনামগঞ্জের সিজন চলছে, যার কারণে প্রচুর পরিমাণ কোম্পানি তাদের সার্ভিস দিচ্ছে এবং বর্তমানে 2টি স্লিপার কোম্পানি নিয়মিত যাত্রী সেবা দিচ্ছে। একটি হলো বেঙ্গল পরিবহন আর একটি হলো ইম্পেরিয়াল এক্সপ্রেস। ঘড়ির কাঁটা 2:50 আর এরই মধ্যে আমাদের যাত্রা বিরতিও শেষ। আমরা মোটামুটি সবাই বাসে উঠে যাব। এই মুহূর্তে দেখি বিশাল এক জ্যামের সৃষ্টি হয়ে গেছে, যার মধ্যে অনেকগুলো লাক্সারিয়াস সেগমেন্টের বাসও রয়েছে আজ। জান্নাত থেকে যাত্রা বিরতি শেষ করেছি। তবে এই মুহূর্তে রওনা হওয়ার কথা ছিল সুনামগঞ্জের উদ্দেশ্যে। তবে রাস্তায় অর্থাৎ ভৈরব ব্রিজের আগে এত বিশাল এক জ্যাম লেগে গেছে, ইতিমধ্যে প্রায় 10 মিনিট অতিবাহিত হয়ে গেছে। বাট কোনো বাসই বলা যায় না যে 100 মিটার এগিয়েছে। এই যে আস্তে আস্তে এগোচ্ছে সবগুলো বাসই। ইতিমধ্যে আমাদের যাত্রা বিরতি শেষ হয়ে গিয়েছে আধা ঘন্টা। আমরা একই জায়গায় রয়েছে আধা ঘন্টা থেকে, তাই বাধ্য হয়ে চলে গেলাম আমি আমার কেবিনে একটু রেস্ট নেওয়ার উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটা ভোর 5:03 আর এরই মধ্যে আমি 2 ঘন্টা ঘুমিয়েও নিয়েছি, কিন্তু ঘুম ভেঙে দেখলাম এখন পর্যন্ত ভৈরব ব্রিজ অতিক্রম করিনি। অর্থাৎ এই 2 ঘন্টাতে মাত্র 1.5 কিলোমিটারের মতো এগোতে পেরেছি আমরা। আবারও প্রায় 50 মিনিটের মতো ঘুমিয়ে নিই। এখন ঘড়ির কাঁটা 5:51 আর এই মুহূর্তে লোকেশন শো করছে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। অর্থাৎ গাড়ির গতি যে খুব একটা বেশি তা নয়, কারণ রাস্তায় বেশ ভালো জ্যাম ছিল। মূলত ভৈরব ব্রিজে একটা বাস উল্টে গিয়েছিল, সেই বাসটিকে সরাতেই এই এত সময় লেগে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গত রাতে আমরা ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমাদের হোটেল বিরতি দেয় রাত 2টায় জান্নাত হোটেলে। সেখান থেকে হোটেল বিরতি শেষে 2:42 আমরা রওনা করি আবারও সুনামগঞ্জের উদ্দেশ্যে। কিন্তু ভৈরব ব্রিজের আগে কোনো একটা বাস উল্টে গিয়েছিল, যার কারণে আমাদের প্রায় ওই জায়গাতে 2.5 থেকে 3 ঘন্টার বিশাল একটা জ্যাম ছিল। তো ওই মুহূর্তে আর সামনে না থেকে আমার কেবিনে চলে আসি।
আর ইতিমধ্যে ভোরের আলো ফুটে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন সকাল হয়ে গেছে, বাসও মোটামুটি বেশ ভালো গতিতেই ছুটছে। তবে এখন পর্যন্ত আমরা সুনামগঞ্জ পৌঁছাইনি, হয়তো পৌঁছতে 8টা থেকে 9টা বেজে যাবে। এখন রয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে। এই জায়গা থেকে প্রায় আরও 164 কিলোমিটার রাস্তা। ম্যাপ দেখাচ্ছে পৌঁছাতে প্রায় 10:15 বেজে যাবে। তবে আমাদের আজ বোটের টাইমই ছিল সকাল 10টা। জানি না আসলে বোট পাবো কি না। আমার কেবিন যেহেতু চাকার উপরেই ছিল, আমি মূলত আমার কেবিন থেকে বাসের জার্কিং বা ভাইব্রেশন কেমন সেটা দেখানোর চেষ্টা করেছি এখানে। সকাল 7:35। এই মুহূর্তে আমরা রয়েছি বাহুবলে। তবে এই জায়গাতে রাস্তার জ্যাম নেই, যার কারণে ড্রাইভার সাহেব বেশ ভালো জোরেই গাড়ি চালাচ্ছিলেন। কেননা আমরা প্রায় 3 ঘন্টার মতো জ্যামে ছিলাম এবং এই মুহূর্তে অর্থাৎ সকাল 7টা সাড়ে 7টার মধ্যে আমরা যেখানে সুনামগঞ্জ থাকার কথা, কিন্তু এখনও প্রায় 150 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে সুনামগঞ্জ যেতে। এই মুহূর্তে একটা টোল প্লাজাতে রয়েছে, যদিও এই টোল প্লাজার নাম কি বা কিসের টোল তাও জানা নেই। টোল প্লাজা অতিক্রম করার পরে আসলে বাম সাইডে দেখতে পারলাম বেশ ভালোই কর্মযজ্ঞ চলছে। অর্থাৎ এই রাস্তাটা যেহেতু 2 লেনের রাস্তা, বড় করার জন্য মাটি ফেলা হচ্ছে। আশা করা যাচ্ছে কয়েক বছরের মধ্যে এই রাস্তাটাও 4 লেনের হয়ে যাবে। এখন সময় সকাল 7:50। এই মুহূর্তে আমরা রয়েছি কুশিয়ারা ব্রিজে। মূলত এটি একটি হার্ডিং ব্রিজ, আর এই কুশিয়ারা ব্রিজ থেকে শুরু হয় মূলত সিলেট যে সড়ক বিভাগ সেটি। সিলেট থেকে ছেড়ে আসা গ্রিন লাইনের ফার্স্ট ট্রিপের যে বাসটি, সেটি ইতিমধ্যে আমাদেরকে অতিক্রম করে ঢাকার দিকে যাচ্ছে। তাহলে একবার বুঝুন যে আমাদের আজ কি অবস্থা। কেননা আমাদের সাথে যেসব বাসগুলো সিঙ্গেল ডেকের, সেগুলো হয়তো আধা ঘন্টা বা 40 মিনিট আগেই রয়েছে আমাদের। যেহেতু স্লিপার বাসগুলো একটু হাইডেক হয়ে থাকে আর এই বাসগুলো একটু আস্তে ধীরে চলে, প্লাস হচ্ছে রাস্তার জ্যাম, সব কিছু মিলিয়ে আমরা আজ বেশ ভালোই পিছনে পড়ে গিয়েছি।
আমাদের সামনে ইম্পেরিয়াল এক্সপ্রেসের আরও 1 মিনিট ফুল স্লিপার বাস ছিল। এই বাসটি যদিও ছিল ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে, এই বাসটিও আমাদের মতো জ্যামের মধ্যে পড়ে গিয়েছিল। আমাদের বাসে মূলত আজ যারা ভ্রমণ করছিল সবাই মূলত টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছে, আর সবগুলো প্যাসেঞ্জারেরই বোট মোটামুটি সকাল 10টায় থাকার কারণে ড্রাইভার সাহেব এই দিকে জ্যাম ছাড়ার পরে বেশ ভালো গতিতে বাস চালিয়েছেন। এখানে তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছেন। সকাল 8:20, এরই মধ্যে ঢাকা সিলেট হাইওয়ে থেকে আমরা সুনামগঞ্জের দিকে যে বামে রাস্তা ঢুকে গেছে ওই রাস্তায় প্রবেশ করেছি। মূলত ঢাকা সিলেট ট্যুরের মধ্যে এই সুনামগঞ্জ রুটটাই যথেষ্ট সুন্দর, অর্থাৎ রাস্তা যদিও ছোট তবে দুই পাশে বেশ ভালো গাছ রয়েছে। আসলে অনেকগুলো গাছ দুই পাশে থাকার কারণে এই রোডের ভিউটা বেশ সুন্দর। তবে এই ভিউটা আরও সুন্দর হচ্ছে সামনের দিকে। যখন আমরা সুনামগঞ্জের খুব কাছাকাছি পৌঁছে যাব ওই সময় দুপাশেই থাকবে হাওরের সুবিশাল জলরাশি। আমি আজ ইম্পেরিয়াল এক্সপ্রেসে যে বাসটিতে ভ্রমণ করছিলাম এই বাসের প্রত্যেক সিটের ভাড়া ঢাকা সুনামগঞ্জ 1600 টাকা। এছাড়া সুইট ক্লাসের যে বাসগুলো চলে সেই বাসের যে বিজনেস ক্লাস চেয়ার সেগুলোর ভাড়া 1300 টাকা, স্লিপারের ভাড়া 1600 টাকা, ইকোনমি ক্লাস এসি বাসের ভাড়া 1200 টাকা এবং আনকাই বিজনেস ক্লাস বাসের ভাড়া 1300 টাকা প্রত্যেক সিট। ইতিমধ্যে আমরা সিলেট বাইপাস থেকে সুনামগঞ্জে ঢুকছি। তবে ঢোকার পরে একটা মজার জিনিস দেখলাম যে দেশের এত কিছু পরিবর্তন হয়েছে কিন্তু এই রুটে এখন পর্যন্ত চাঁদাবাজি পরিবর্তন হয়নি। জায়গায় জায়গায় চাঁদা দিতে হয়, এমনকি এমনও ঘটনা শুনলাম কোনো একটা চাঁদায় 35 টাকা দিতে হয়। সেই 35 টাকা না দেওয়ার কারণে কিছুদিন আগে একটা খুনও হয়েছে। তবে এটা মানে কোন রকম দেশের মধ্যে আমরা আছি যে 35 টাকার জন্য একটা মানুষের জীবন চলে যায়। আবার কোনো জায়গায় দেখলাম যে 30 টাকা চাঁদা, বাট সেটা নিতে দেশে 50 টাকা, বাট সে হাতেও লেখে না, তার ছাপা হচ্ছে 30 টাকা। মানে এইরকম ধান্দাবাজি আর বাটপারি কতদিন চলবে আমাদের দেশে? মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন আছে, মালিক সমিতি আছে, এই নানান বোমা একটা নাম দিয়ে দাঁড়াই গেছে টাকা কয়বার চাঁদা দিলেন এই রাস্তায়? এই রাস্তায় তো এই 2বার দেবো, কিন্তু এটা যদি আমি ওই রাস্তায় ঢুকি তাহলে ওই রাস্তায় দিতে হবে আমাকে 3-4 বার। টোটাল আপনার কয়টা চাঁদা দেয়? টোটাল চাঁদা দেয় 5টা। এই শুধু টোল বাদে আবার আমরা ওইখানেও চাঁদা দিই, গাড়ি যেদিকে যাই ওইখানেও 130 টাকা দিই। 35 টাকা যদি কোন হয় তাহলে এটা আমরা কোন দেশে আছি বলেন? মঙ্গোলিয়া আছে আমরা। এখন আমরা প্রবেশ করছি এম এ খান সেতুতে। আর কিছুক্ষণ আগে গাইড সাহেবের মুখ থেকেই শুনতে পারলেন আসলে এই রাস্তাগুলোর অবস্থা কীরকম। অর্থাৎ প্রত্যেকটা রাস্তাতে এত পরিমাণ চাঁদা, আসলে এই চাঁদাটা কারা নিচ্ছে? তবে এই চাঁদাগুলোর কারণে আসলে দেশের পরিস্থিতি বা দেশের বর্তমান যে কন্ডিশন তা আসলে ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছেন, এটা আসলে আপনারাই কমেন্টস করে একটু জানান। এই জায়গাতে আবারও একটা চাঁদা দেওয়ার জন্য বাসকে দাঁড় করানো হলো।
কিছুক্ষণ আগে অনেকটা আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তবে এই দিকের আকাশ বেশ ভালো পরিষ্কার এবং বেশ ভালো রোদও উঠেছে। রাস্তাও মোটামুটি ক্লিয়ার রয়েছে, তবে ঘড়ির কাঁটা প্রায় 8:30 অতিক্রম করে গেছে, প্রায় 9টার কাছাকাছি। সুপারভাইজারের নাম কি ভাই? হাওরের ওয়েদার বোঝা একেবারেই মুশকিল, কেননা গত 8 থেকে 10 মিনিট পূর্বেই যে পরিমাণ রোদ ছিল, হঠাৎ করে এমন জোরে বৃষ্টি শুরু হলো যা আসলে বলার বাইরে। অনেকটাই মনে হলো যে ঢাকা শহরের মতো। ঢাকা শহরে কখন রোদ হয় কখন বৃষ্টি হয় বলা কঠিন, এখানেও সেম একই রকম অবস্থা। এই মুহূর্তে রাস্তার দুপাশে দেখুন সুবিশাল জলরাশি। মূলত আমরা হাওরের খুবই কাছাকাছি রয়েছি, আর প্রবেশের সাথে সাথে বৃষ্টি আমাদেরকে ওয়েলকাম জানিয়ে প্রবেশ করালো মূলত সুনামগঞ্জের উদ্দেশ্যে। কোথাও অনেক বেশি রোদ, আবার কোথাও বৃষ্টি, আর এই জায়গাতে পুরো ধুলোর ঝড় চলছিল। তবে ড্রাইভার সাহেব বেশ ভালো গতিতে গাড়ি চালাচ্ছিলেন, কেননা প্রায় আমাদের ঘড়ির কাঁটা 10টার কাছাকাছি, আর যারা আসলে বোট ধরবে তাদের জন্য অনেকটাই লেট হয়ে গিয়েছে। তবে একটা জিনিস দেখলাম, আমাদের ড্রাইভার সাহেব যখনই বিপরীত দিক থেকে হিনো একে 1J সিরিজের কোনো বাস আসে তখনই তিনি বাসের গতি অনেকটা কমিয়ে দেয়, কেননা বৃষ্টির মধ্যে হিনো একে 1J সিরিজের বাসগুলো অনেকটাই কাবু। কারণ হঠাৎ করে রানিংয়ে যদি ব্রেক ধরে গাড়ি ঘুরে এসে আমাদের বাসকে হিট করতে পারে, তাই ওই বাসগুলোর কাছাকাছি আসলে বাসের গতি কমিয়ে দেন। এছাড়া অন্যান্য বাসগুলোর ক্ষেত্রে তিনি সমান গতিতে এগোচ্ছিলেন।
ঘড়ির কাঁটা 9:35। আমরা মোটামুটি সুনামগঞ্জের অনেকটা কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি। গাইড সাহেব অ্যানাউন্স করলেন যে সবাই তার নিজ নিজ জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়ার জন্য। তো আমার কাছে পার্সোনালি যা মনে হলো, ঢাকা থেকে সিলেট বা সুনামগঞ্জ এই রুটগুলোতে যাই না কেন, এই রুটগুলো আসলে 2 লেনের, যার কারণে ছোট একটা অ্যাক্সিডেন্টের কারণে এই রুটে 4 থেকে 5 ঘন্টার এরকম বিশাল এক জ্যামের সৃষ্টি হতে পারে, যে এই জ্যামগুলোর কারণে আমরা আসলে যারা সুনামগঞ্জ যাব তারা বোট মিসও করতে পারি। এক্ষেত্রে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যদি আমরা প্রথম অর্থাৎ সুনামগঞ্জে এসে বোট ধরতে চাই, সেক্ষেত্রে যত দ্রুত অর্থাৎ প্রথম যে বাসটা ছেড়ে আসবে সেই বাসে আসাটাই ভালো, কেননা এইরকম জ্যাম পড়লে আমরাই আসলে বিপদে পড়ব। তবে যদি গ্রুপ ওয়াইজ আসি তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কারণ একটা গ্রুপে আসলে 15 থেকে 20 জন থাকে। ওই রকম গ্রুপ থাকলে বোট আসলে অপেক্ষা করতে বাধ্য। তবে যদি আমরা গ্রুপ ছাড়া আসি সেক্ষেত্রে আসলে একটা বিপদের মধ্যে পড়ে যেতে পারি। তবে রাস্তার জ্যামের কারণে যে আমাদের বড় কোনো ক্ষতি হয়েছে তা কিন্তু নয়, কেননা আমরা যদি জ্যামে না পড়তাম সেক্ষেত্রে হাওরের এই সৌন্দর্য আর এই রকম বৃষ্টি, দুপাশে জলের সুবিশাল জলধারা, এই রকম সৌন্দর্য কখনোই উপভোগ করতে পারতাম না। মূলত এই উপভোগটা করতে গেলে দিনের আলোই প্রয়োজন ছিল, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে আসলে জ্যাম পড়ার কারণে আমাদের ক্ষতি হয়নি, বরঞ্চ কিছুটা উপকারী হয়েছে। আমরা এরকম সুন্দর একটা ভিউ দেখতে পেয়েছি। হাতের বাম পাশে থাকা সারি সারি বাসগুলোই জানান দিচ্ছে যে আমরা সুনামগঞ্জ শহরের একেবারে কাছাকাছি রয়েছি, কেননা আজ শুক্রবার, আজ বেশ কিছু ট্যুর গ্রুপ এসেছে বাস রিজার্ভ করে, আর এই বাসগুলোই মূলত বাম পাশে দাঁড় করানো ছিল সারিবদ্ধভাবে। ঘড়ির কাঁটা সকাল 10:02, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সুনামগঞ্জের নতুন ব্রিজের আগেই যে নতুন বাস স্ট্যান্ড সেইখানে। মূলত আজকে যারা প্যাসেঞ্জার রয়েছে সবাই সুনামগঞ্জে এসেছে হাওড়ের উদ্দেশ্যে, আর যারা হাওড়ের যে বোটগুলো বিভিন্ন ঘাটে থাকে ওই ঘাটে যাওয়ার জন্য যে সিএনজি বা অটো সবগুলো এই জায়গা থেকে পাওয়া যায়, আর সবাই এই জায়গাতে কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। সব মিলিয়ে খুব একটা খারাপ হয়নি আজকের ভ্রমণ। তবে যা বুঝেছি এই রুটটি 2 লেনের হবার কারণে এবং রাস্তার অবস্থা একেবারে বাজে হবার কারণে বাসের একেবারে পেছনে সিট নিলে বেশ ভালো ঝাঁকি খেতে হবে। তবে মোটামুটি A, B, C এর যে সিটগুলো, এই সিটগুলোতে ভ্রমণ করলে আরামের সাথেই ভ্রমণ করতে পারবেন। ভাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন, দেখা হবে ইনশাল্লাহ আবার। অবশ্যই অবশ্যই ভাই সুস্থ থাকেন, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। যারা আমাদের ঢাকা থেকে সুস্থভাবে নিয়ে এসেছে তাদের বিদায় জানিয়ে আজকের ভ্রমণ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।